আমি এখন আর্টিকেল বললে অনেকে শেকায়েত করে, হাজার দুই তিনেক লোক নিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, অবৈধ হলো তো প্রধানমন্ত্রী বলছে এটা মাঝামাঝি সরকার। আমি বললাম এটা নির্ধারণ হওয়া দরকার। আমরা ঐক্যবদ্ধ থাকবো জাতীয় ইস্যুতে। কেউ বলছেন পিআর চাই। বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হয়েছে। আমরা চর্চার মধ্য দিয়ে আছি, রাজনৈতিক সংস্কৃতির সেই চর্চা করতে করতে আমরা এটাকেই ধারণ করব। আমরা ঐক্যবদ্ধ থাকবো জাতীয় ইস্যুতে, দেশের স্বার্থে ইস্যুতে, স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রের ইস্যুতে, যে কোনো জাতীয় বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো। কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে, মত হবে, বহুমত পোষণ করব, কিন্তু সেটার নিষ্পত্তি হবে আলোচনার টেবিল। আলোচনার টেবিল এবং আন্দোলন দুইটা যদি একই ইস্যুতে হয় তাহলে এটাও স্ববিরোধিতা। কেউ বলছেন পিআর চাই, ঠিক আছে, পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, হাজার দুই তিনেক লোক নিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? আপনারা নির্বাচনী ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয়, ইশতেহারের পক্ষে রায় দেয়, আপনারা সেটা বাস্তবায়ন করবেন। এটাই তো গণতান্ত্রিক রীতি। আর কেউ বলছেন এই সনদের আইন আনুক, আইনি ভিত্তি যদি না দেয়, তার ভিত্তিতে নির্বাচন না হয়, তাহলে নির্বাচনে যাবে না, ইত্যাদি ইত্যাদি। তা আইনি ভিত্তি দেওয়ার সমস্ত কলা কৌশল নিয়েই তো আমরা আলোচনায় আছি। সমস্ত রকমের বিশ্লেষণ আমরা করেছি, অনেকে তাদের দাবি দিয়েছে, প্রস্তাব দিয়েছে, বিশেষজ্ঞ কমিটি দিয়েছে, আমরা সেটার উপরে কথা বলছি। এবং কোন পদ্ধতি অবলম্বন করলে ভবিষ্যতে সাংবিধানিক জটিলতা হবে না, আইনানুগভাবে নির্বাচন করতে পারবো, সেই বিষয়ে আমরা মতামত দিয়েছি। আসুন, আমরা বিচার বিভাগের মতামত নেই যে আমরা কোনো বিষয়ে স্বপ্ন দেখব, পরিকল্পনা করব, আইন প্রণয়ন করব, বাস্তবায়ন করব, সেটা ওভারনাইট হয় না, সেটা পর্যায়ক্রমে হতে হয়। সেইভাবেই আগামী দিনের কর্মপরিকল্পনা ইনশাআল্লাহ আমরা সাজিয়েছি, সাজাবো। শিক্ষা কার্যক্রমের জন্য আমরা শুরু করেছিলাম খাদ্যের বিনিময়, ফুড ফর এডুকেশন, খাদ্যের বিনিময়ে শিক্ষা হবে। মানে পরে সেটা পরবর্তী সরকার অর্থের বিনিময়ে শিক্ষা, এই কর্মসূচি কন্টিনিউ করেছেন, কিন্তু প্রসার করেন। অন্তত প্রাইমারি শিক্ষায় একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। তখন দরিদ্র ঘরের সন্তান, যে কোনো পিতামাতা তার সন্তানকে শিক্ষিত করতে চাইবেন, সেটাই তো স্বাভাবিক। কিছু কিছু কৃতিত্ব নাই সেটা বলবো না, কিন্তু উল্লেখ করার মতো নয়। এই প্রাইভেট সেক্টরের জন্য যে দ্বার উন্মুক্ত করলাম, শিল্প কারখানা, গার্মেন্ট শিল্পের জন্য যে উদ্যোগ প্রথম থেকে রাষ্ট্রপতি জিয়া রহমান গ্রহণ করলেন, বিদেশে শ্রমিক রপ্তানির যে উদ্যোগ তিনি গ্রহণ করলেন, তার সবকিছুর উপকার ভোগিত এই নেশন এখনো পর্যন্ত এবং সামনেও পেয়ে যাবে। আমরা সবাই মাস্টার ডিগ্রি অর্জন করতে চাই, কিন্তু উন্নত বিশ্বে আপনারা খোঁজ নিলেই জানবেন, অনেকেই জানেন অবশ্যই, দ্বাদশ শ্রেণীর পরে গ্রাজুয়েশন করার জন্য সবাই যান না। বললে এই সরকার পুরোপুরি সাংবিধানিকও না, আবার বলছে এটা পুরোপুরি বিপ্লবী সরকারও না, বলছে এটা মাঝামাঝি সরকার। আমি বললাম এটা নির্ধারণ হওয়া দরকার। এই বিতর্কটা কেন এক বছর পরে এসে তারা তুলছে, তার পিছনে একটা উদ্দেশ্য থাকতে পারে। এই নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা যদি সৃষ্টি হয়, তাহলে বেনিফিশিয়ারি কে হবে? যে কোনো অসাংবিধানিক শক্তি। বেনিফিশিয়ারি হবে পতিত স্বৈরাচার। নিজেদের রাজনৈতিক স্বার্থে আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি কেন? এই প্রশ্নগুলো আমি উত্থাপন করেছিলাম। আর রাষ্ট্রপতির রেফারেন্স পাঠানোর এখতিয়ার রাষ্ট্রপতির। আপিলেট ডিভিশন তো কোয়েশ্চেন করেনি যে আপনি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা, পরামর্শ নিয়েছেন কিনা, কারণ পরিস্থিতি সেই রকম, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, অবৈধ হলো তো প্রধানমন্ত্রী। তাকে খুঁজে নিয়ে এসে কি আর সেই সাজেশন নিয়ে রাষ্ট্রপতি পাঠানোর অবস্থায় ছিল না। সেই জন্যই আপিল বিভাগ সেই প্রশ্ন তুলেনি, কারণ আপিল বিভাগের সেই ক্ষমতাটা আছে। সেই পরিস্থিতিতে 106-এ বলা আছে, কোনো আইনি প্রশ্ন উত্থাপিত হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে বা বিষয়টি যদি এমন জরুরি জনগুরুত্বপূর্ণ হয়, তাহলে সেই বিবেচনায় রাষ্ট্রপতি তার কাছে রেফারেন্স পাঠালে
সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট সেটা বিবেচনা করে মতামত দিতে পারবে, সেটা ওখানেই বলা আছে। সেই প্রশ্নটা আমরা ঐকমত্য কমিশনে কাউকে কাউকে তুলতে দেখলাম, যেটা নিষ্পত্তিকৃত মীমাংসিত, সেটার বিরুদ্ধে এখনো চ্যালেঞ্জ জুডিশিয়ারির কাছে যায় না, গেলেও সেটার কোনো হার্ড হয় নাই, নিষ্পত্তি হয় নাই। এই প্রশ্নগুলো থেকে তুলে এই সংবিধানকে এই সরকারকে সাংবিধানিক ধারাবাহিকতার সরকার কিনা, সেই প্রশ্ন যদি আজকে উত্থাপন করা হয়, তাহলে তাদের মতলব আলাদা। যে কোনো বিচারিক বিষয়ের এবং আইনের বিষয়ের ব্যাখ্যা প্রদানের জন্য সুপ্রিম অথরিটি। আমরা বললাম সেখানে যাই, কারো কারো আপত্তি। কেন আপত্তি জানি না। যদি কনস্টিটিউশনাল অর্ডার করেই এই জুলাই সনদের বাস্তবায়ন করতে হয়, এখন থেকেই সেটার কার্যকর করতে হয়, তাহলে তো দেশে দুইটা কনস্টিটিউশন বিরাজ করবে। এখন জুডিশিয়ারি কোনটা মানবে, প্রশাসন কোনটা মানবে, সেটার প্রশ্নটা নিয়ে আমরা যাই, দেখি সুপ্রিম কোর্ট কি বলে। এই কথা বলার পরে কেউ কেউ বললেন যে সুপ্রিম কোর্ট যে 106-এ মতামত দিয়েছে এর সরকার গঠনের জন্য, এটা নাকি সঠিক হয় না। আমি এখন আর্টিকেল বললে অনেকে শেকায়েত করে, তারপরেও বলছি, বিচার বিভাগের সিদ্ধান্ত বিভিন্নভাবে সংবিধানে বলা আছে কিভাবে কিভাবে মান্য করতে হবে। ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে আর্টিকেল 26-এ বলা আছে এইভাবে কিভাবে সংবিধানের ধারাগুলো বাস্তবায়িত হবে। আমরা সবাই আর্টিকেল 102 সম্পর্কে সবাই জানি, বাংলাদেশের আম জনতা জানে যে রিটের ক্ষমতা, যে কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে এটা আর্টিকেল 44 অনুসারে ক্ষমতা দেয়া আছে। আর্টিকেল 102 অনুযায়ী যে কোনো নাগরিক বিচার বিভাগের কাছে যাবে এবং বিচার বিভাগ সেই বিষয়ে বিচার করবে।